শেষচৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা 16। কামরার নিচের দিকে ক্যামেরা তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে। মাথার উপরে স্বচ্ছ সুনীল আকাশ, নিচে বড় বড় পাহাড়। তীব্র বাতাসের গতি তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এত উপর থেকে পড়লে বাঁচার সম্ভাবনা শূন্যের কোঠায়। শেষ, সব শেষ। এইটুকু দেখা মাত্র তার শরীর কাঁপতে লাগলো, ঘামতে লাগতো দরদর করে। গলায় যেন মরণ তৃষ্ণা, হতবাক দৃষ্টি। তার ইচ্ছে করলো দুহাত বাড়িয়ে শুদ্ধকে ধরে নিতে, জাপটে ধরে চিৎকার করে বলতে, এ কেমন পাগলামি শুদ্ধ ভাই, কেন এমন করছেন? জানে কি ভয় ডর নেই আপনার? সে মনে মনে চিৎকার করে কথাগুলো বললেও কণ্ঠস্বর যেন বোবা, কথা হারিয়ে গেছে। প্রচণ্ড ভয়ে বাকহারা। ততক্ষণে শুদ্ধ দৃষ্টিসীমার বাইরে চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাকে। তবে কি সত্যি সত্যি পড়ে গেল, মরে গেল? শীতল আর ভাবার সাহস করল না, শুধু অসহায় সুরে ডেকে উঠল, শুদ্ধ ভাই, কে আছো? ওকে বাঁচাও। এ কথা বলে চট করে উঠে দাঁড়ালো। কোলের ওপরে থাকা চিপসের প্যাকেট পড়ে গেল মেঝেতে। হাউমাউ করে কাঁদতে লাগলো করুণ সুরে। ডাকতে লাগলো বড় মাকে, বড় আব্বুকে। কর্ণকুহুরে প্রতিধ্বনি হতে লাগলো বড় আব্বুর বলা পুরনো কথাগুলো। তোমরা এক একজন আমার জীবনে বাগানের জীবন্ত ফুল। তোমাদের কারো কিছু হলে আমি একটুও ভালো থাকবো না, খুব কষ্ট পাবো, বেঁচে থাকার শান্তি হারাবো। আর তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, সুখে থাকবো। আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকবে। শুদ্ধ ভাইয়ের কিছু হলে বড় আব্বু কি হবে? সায়ন, শুদ্ধ দুটোই ওনাদের সন্তান হলেও শুদ্ধ ভাইকে বড় আব্বু একটু বেশিই ভালোবাসে, আর বড় মা ভালোবাসে সায়ন ভাইয়াকে। মোট কথা, শুদ্ধ ভাই সত্যি সত্যি মরে গেলে তাকেই বা ধমকাবে কে, মারবে কে, এটা ওটা কিনে দেবে কে, খোঁচা মেরে কথা বলবে কে? চৌধুরী নিবাসের সব থেকে খারাপ মানুষটা হচ্ছে শুদ্ধ ভাই। তাই বলে সে কখনোই চায়নি সে হারিয়ে যাক, ফুরিয়ে যাক, তার এমন করুণ পরিণতি হোক। আর কেন চাইবে? শাসন করলে, রাগ ঝাল দেখালেও সে জানে শুদ্ধ সবার ভালো চায় সব সময়। অথচ সেই মানুষটা থাকবে না, একথা ভাবতেও পারছে না সে। এ কি হয়ে গেল, কি ঘটে গেল তাদের সাথে? আচমকা শীতলের চিৎকার শুনে থমকে দাঁড়িয়েছে সারাফাত চৌধুরী। ঘাড় ঘুরিয়ে তাকালেন হাউমাউ করে কান্না করা শীতলের দিকে। সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি, উদ্দেশ্য করা করে এক কাপ চা পান করার। মাথাটা ধরেছে খুব, কাজের চাপ বেশি থাকায় বিশ্রাম হচ্ছে না তেমন। শরীরটা খারাপ লাগায় বাড়িতেই ছিলেন। মাথার ব্যথায় কথা সহধর্মিণীকে জানালে নিচে আসতে বলে সিতারা চুলায় চা বসিয়েছেন। উনি যতবারই চা বানাবে 2 চা সুরসুর করে চলে আসবে, দাঁত বের করে হাসবে। হাসির মানে চায়ের ভাগ চায়। চা দিলে গরম চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে বলে, ভাগ্যিস পার্স হারানোর বাহানায় বড় ভাইয়ের সাথে তোমায় পরিচয়টা হয়েছিল, নাহলে এত স্বাদের চা মিস করে ফেলতাম। স্বাদের জীবনটাও অর্ধেক বৃথা যেত। বাড়ির বাচ্চারা শুনে ফেললে লজ্জায় অন্ত থাকবে না। তাই সিতারা দুজাকে ধমকে থামালেও তার মুখে থাকে লাজুক মিষ্টি হাসি। ওনাকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে সিরাত আর সিমিন। কথায় কথায় খোঁচাতে থাকে গম্ভীর সারাফাত চৌধুরীকে প্রেম রোগের রোগী বানানোর অপরাধী হিসেবে। এই মুহূর্তে সিতারা পাশে দাঁড়িয়ে সিমিন চিংড়ি মাছ কাটছেন। বাড়ির ছেলে মেয়েগুলোর ওনার হাতের চিংড়ি মালাইকারি পছন্দ করে। সায়ন তো একাই খাবে 3-4 পিস। খেতে খেতে বলবে, ছোট আম্মু, স্বর্ণের বরের দেখি সোনা বাঁধানো কপাল, শাশুড়ির হাতে অমৃত খাবার ফ্রিতে খেতে পারবে। এই কথা শুনে শীতল স্বর্ণের দিকে একবার তাকিয়ে গাল ভর্তি হেসে জবাব দিবে, শুধু আপুর না, আমার বরেরও। কথাটা সায়নের খুব একটা পছন্দ হবে না। সে খাওয়া থামিয়ে সিরিয়াস কণ্ঠে প্রতিবাদ করবে, চিংড়ি ইলিশে তোর বরের অ্যালার্জি আছে, সে এসব খেতে পারবে না, আর খেলেও আমার ভাগে কম পড়বে, তাই সাদাসাদি করব না। তুমি কি করে জানলে আমার বরের অ্যালার্জি আছে? জানি, সব জানি। কিভাবে জানো শুনি? তুমি শুধু আমি না, শুদ্ধও জানে। জিগাও রে শুদ্ধ ভাই, আপনি জানেন? বলুন না, সেই সৌভাগ্যবান কে? তুইও চিনিস তাকে? চিনি। চেনা জানার মধ্যে? আমাদের পাড়ার কেউ? সে কে? প্লিজ বলুন না, বলুন। পাড়ার মোড়ের গাবু পাগলা। এ কথা শুনে শীতলের মুখে হাসি মিলিয়ে যাবে। অভিমান এসে জড়ো হবে তার ডাগর ডাগর চোখের পাতায়।
মুখ দিয়ে সব সময় লালা ঝরে এমন ছেলেকে বিয়ে করবে না। গাবু তার বর হতেই পারে না। অতঃপর সে সায়ন শুদ্ধ নামে নালিশ জানাবে শারাফাত চৌধুরীকে। খেতে বসে ছেলে মেয়েদের ঝগড়া দেখে হাসবে সকলে। বলা বাহুল্য, শুদ্ধ খায় অল্প অল্প স্বল্প, সব কিছুতে খুঁতখুঁতে স্বভাব। ছোটবেলা থেকেই কোনো খাবার যেন গপ গপ করে খায় না। যা খাবে সীমিত, পাতেও তুলবে পরিমাণ মতোই। এই ব্যাপারটা ওনার ভালো লাগে, মুগ্ধও করে। তার ভাষ্যমতে থাকলেই খেতে হবে কিংবা নষ্ট করতে হবে এমনটা তো নয়, খাবারের মর্ম বোঝা উচিত। মোট কথা সেও চিংড়ি খায়, তবে একটাই সমস্যা, অ্যালার্জি। অগত্যা এক টেবিলে বসে সবাই খেলেও সে ছুঁয়েও দেখে না। ব্যাপারটা ভাবলে খারাপ লাগলেও কিছু করার নেই। এসব পূর্বের কথাগুলো স্মরণ করে সিমিন মনে মনে হাসছিল, দোয়া করছিল পুরো পরিবারটা যেন আজীবন সুখে ভরা থাকে। তখন সিরাত ফোনে কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এলেন। ওনার মা আগের তুলনায় এখন সুস্থ আছেন, এজন্য তার মুখে হাসি ফুটেছে। কদিন পর মেজোজাকে হাসতে দেখে খুশি হলো দুই জা। সিরাত কথা বলে ফোনটা রেখে সিতারাকে বলল, ভাবি সামনেই তো রোজার মাস, রোজার আগে কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? কোথায় যাবি? কাছে করলে কোথাও যাই, অথবা চলো পিকনিক করি, বাচ্চাগুলো খুশি হবে। আচ্ছা শুদ্ধ কবে ফিরবে? দুদিন ধরে তাকে ফোনেই পাচ্ছি না। এত কিসের কাজ আল্লাহ জানে। বিয়ে দিয়ে দাও, বউয়ের টানে বাইরে থাকার কথা মাথায় আনবে না। রাজি হলেই দিয়ে দিতাম, কিন্তু দুই বজ্জাতের এক বজ্জাত বিয়ে করতে রাজি না, তাদের নাকি সময় নেই। এ কথা বলতে না বলতেই শীতলের চিৎকার শোনা গেল। চুলা অফ করে কোনো মতো ছুটে গেলেন তিন জা। গিয়ে দেখলেন শীতল ফোনের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁপছে থরথর করে। শুদ্ধ ভাই, শুদ্ধ করে ডেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। ততক্ষণে তার চিৎকার শুনে বাকিরাও ছুটে এসেছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি দেখে ভয় পেয়েছে, আর শুদ্ধর নাম ধরে চিৎকার করলো কেন? শুদ্ধ ঠিক আছে? শীতল থপ করে বসে পড়ল। তার শরীরের শক্তি যেন কেউ শুষে নিয়েছে, তবুও ঢোক গিলে ছলছল চোখে বড়মার উদ্দেশ্যে বলল, শুদ্ধ ভাই জেট থেকে লাফ দিয়েছে বড়মা, নিচে অনেক বড় বড় পাহাড়। বলিস কি? তুই কি করে জানলি? ভিডিও কলে দেখলাম। কই দেখি, আমাকেও দেখা, কল ঢুকছে না। এ কথা বলে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল শীতল। রীতিমতো ফোপাচ্ছে সে। শারাফাত চৌধুরী ততক্ষণে ছুটে এসেছেন, বসেছেন শীতলের পাশে, হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে খাওয়ার ইশারা করে শান্ত হতে বললেন। পানি খেয়ে সে গড়গড় করে বলল, কি কি দেখেছে? শীতলের কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন, নিজেরাও যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলো। শীতল তখন ফোপাতে ফোপাতে বলল, বড় আব্বু, শুদ্ধ ভাই বোধহয় রাগ করে এই সিদ্ধান্তটা নিয়েছে। তাছাড়া কেন জেট থেকে লাফ মেরে মরতে চাইবে বলো? রাগ কিসের রাগ? ভাইয়া বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমাকে ফোনটা দিয়েছে বিয়ের কাজ কতদূর এগোলো জানার জন্য। দিনে দুবার আমাকে শোধায় বিয়ের কাজ কতদূর এগোলো। আসলে নিজে বিয়ের কথা মুখ ফুটে বলতে পারে না, তাই আমাকে বলে, প্লিজ বড় আব্বু, ভাইয়ার বউ দেখো। বউয়ের অভাবে ওনার মনে দুঃখ বেড়ে গেছে, সেই দুঃখ বোধহয় উনি সুইসাইড করতে যাচ্ছে। শীতলের কথা শুনে শীতল আঁতকে উঠলেন। শীতলের থেকে ফোনটা নিয়ে নিজে কল দিলেন শুদ্ধর নাম্বারে। পেলেন না। সীতারা চিন্তিত মুখে দেখে শীতল পুনরায় বলল, বড় মা, শুদ্ধ ভাইকে বিয়ে দিচ্ছ না বলেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। তোমরা আমার কথা শোনো, আমি এক ফোঁটাও মিথ্যা কথা বলছি না। তুই বলিস সে বিয়ের জন্য পাগল, অথচ আমি জিজ্ঞাসা করলে তেলে বেগুনে জ্বলে ওঠে, লজ্জা পায়। এমনকি আমাকে কি বলেছে জানো? বলেছে জোর করে বিয়ে করিয়ে দিতে, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবে। কতবার যে বললাম মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও, কেউ শুনলে না। বিয়ের শোকে ভাইয়া পৃথিবীকে বাই বাই করে দিল বোধহয়। একথা শীতল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এইটুকু সময়ে চোখ মুখ লাল করে ফেলেছে, হেঁচকি উঠছে। এবার শারাফাত চৌধুরী শীতলের মাথায় হাত রেখে বললেন, কিছু হবে না মা, ভয় পেও না। শুদ্ধ এর আগেই স্কাই ডাইভিং করেছে। বড় আব্বু, নিচে বড় বড় পাহাড় ছিল, শুদ্ধ ভাই পড়তো না। ওর পিঠে ব্যাগ দেখেছো না? ওটাতে প্যারাশুট আছে। সময় মতো ব্যাগের চেন খুলে দিলেই আর পড়বে না, বাতাসে ভাসতে থাকবে। এই কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিস্ক নিয়ে এসব করার কি দরকার? সে চোখ মুছল। এই সামান্য ব্যাপার না বুঝে বোকার মতো কেঁদে ফেলল। ছি ছি। তখন তার মাথায় খেলে গেল,
একটা মেয়েকেও লাফ মারতে দেখেছে। এদের কত সাহস! অথচ উঁচু ভবন থেকে নিচে তাকালেই তার বুকের মধ্যে ধড়ফড় করে দম আটকে আসে। তার কান্না থেমেছে দেখে তারা আর দাঁড়ালো না। সে নিজের রুমে গিয়ে দরজা আটকে শুদ্ধকে মেসেজ করলো, মেয়েদের সাথে উড়াউড়ি হয়ে গেলে কল দেবেন, জরুরি কথা আছে। মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করলো। বড় আব্বুর বোধহয় তাকে শান্ত করতে এই কথা বললো, নাকি ঘটনা সত্যি। যখন চিৎকার করলো সবাই ছুটে এসেছিল, চিন্তায় ভাসছিল সবার চোখে মুখে। কিন্তু একটা ভেবে সে দরজা খুলে সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বড়মা প্রেসার বাড়িয়ে ফেলেছে। সিমিন চিন্তিত মুখে ওনার হাত পা ডলছে, মুখে কি সব বলছে। শখ আপু মায়ের পাশে বসে প্রেসার মাপছে, বড় আব্বু কাউকে বারবার ফোন করছে। তারপর তার ধারণা সঠিক, তাকে বুঝ দিতে বড়রা তাকে অভিনয় করলো। মনে মনে এ কথা ভেবে সে পুনরায় ডুকরে কেঁদে উঠলো, কাঁদতে কাঁদতে ছুট দিল রুমের দিকে। চোখের সামনে ভাসলো লাগলো শুদ্ধর লাফ মারার ভয়ঙ্কর দৃশ্য। ধরতে গেলে আমাদের জীবনটা খুব ছোট। শুদ্ধর কাছে জীবনের মানে হলো মর্জি মতো জীবনের স্বাদ খুঁজে নেওয়া। খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতে পারে না। সে তার জীবনের অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেঞ্চার না হলে জীবনের মনে বড্ড পান সে। জীবন চলতি পথে সুখ ও দুঃখের কাহিনী সাজায়। এসবের ভিড়ে তার মনে হয় জীবনকে নিয়েও একটু বাজি ধরা যাক। আজ হলেও মরতে হবে, কাল হলেও। ভাগ্য যদি লেখা থাকে অবিবাহিত অবস্থায় মারা যাবে, তাহলে কি কেউ সেই নিয়তি খণ্ডাতে পারবে না, কখন না। তাহলে হাত গুটি বেঁচে থাকবে। অবশ্য জীবনের মায়া যাদের কম, তারা জীবন বাজি ধরতে পছন্দ করে, এটাই স্বাভাবিক। এই যে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে, এটাও কি কম সাহসের ব্যাপার? তার দেখে ঐশ্বর্যও তাই করেছে। এই মেয়েকে দেখেও অবাক লাগে। সাধারণ মেয়েরা সাপ খোপ দেখে ভয়ে কালঘাম ছুটিয়ে ফেলে, অথচ ঐশ্বর্য তার বিপরীত। খুব কম মেয়ে স্কাই ড্রাইভিং করার সাহস দেখায়। মুখে বললেও অনেকে শেষ মুহূর্তে এসে ফিরে যায়, নতুবা ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। কামরান অর্ক জেটের দরজার কাছে দাঁড়িয়ে ওদের দেখছে। দুজনেই বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। ভয় ডর নেই দুটোর। কামরান আর অর্ক নিজেরাও রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। তারপর দুই বন্ধু হাসতে হাসতে লাফ দিল। ওদের দেখে আরো 10-12 জন লাফ দিল। একজোড়া কাপল নিজেদের এক বেল্টে বেঁধে একসাথে লাফ মেরেছে। মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরেছে, ছেলেটাকে চিৎকার করছে প্রাণপণে। সেই জায়গাটুকু মুহূর্তের মধ্যেই পিঁপড়ার মতো আরো অনেককে দেখা গেল। ঐশ্বর্য দাপুটের সাথে দমে আছে প্যারাশুটে, চোখে মুখে অত্যাধিক খুশির মাত্রা। স্কাই ড্রাইভিং তার কাছে খুব পছন্দের রাইড। এই রাইডে লাইফ রিস্ক আছে, মারাত্মক খুশি আছে। মোদ্দা কথা লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে। সে আকাশপানে একবার তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ তাকিয়ে আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে। টল করছে নীল পানি, উপর থেকে অসাধারণ লাগছে। ভাবছে অন্য কথা, মুখে মিটিমিটি হাসি। তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুদ্ধ সেদিকে তাকালো। অর্ক দাঁত কেলিয়ে চিৎকার করে বলল, চল ফিরে যাই, তোরা যা। শীতল কাঁদছে ভাই, কাঁদুক, মজা করছি না, কামরানের কসম। তোরা কি জানলি শীতল কাঁদছে? ফোন করেছিল তোকে, এই হারামজাদা তোর লাফ মারা দেখিয়েছে ওকে, তারপর কল কেটে গেছে। মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। শুদ্ধ কিছু বলল না, দৃষ্টি সরিয়ে নিল। কিছু বলেও লাভ হবে না যতক্ষণ না নিজে কথা বলবে। এরপরের ঘটনাও তার জানা। শীতল কাঁদবে, সেই কান্না দেখে তার মা সহ বাড়ি শুদ্ধ সবার কানে ঘটনাটা পৌঁছে যাবে। তার মায়ের উচ্চমাত্রায় ফোবিয়া আছে। ছেলের লাইফ রিস্ক নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, কথা ভেবে তার হয় ওনার প্যানিক অ্যাটাক হবে, নতুবা টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলবে। মূলত এজন্যই কোনো কাজের কথা কাউকে বলতে চায় না। এখন কিছু করারও নেই, কাঁদতেই থাক। কাঁদলে চোখ পরিষ্কার থাকে। তাকে চুপ থাকতে দেখে কামরান হাসলো, তারপর ভ্রু নাচিয়ে বলল, বুকের জ্বালা কমাতে ল্যান্ড করো বন্ধু। করতেই তো হবেই, না করলে তোর একটা ব্যবস্থা কিভাবে করব? কিসের ব্যবস্থা বন্ধু? এখানে থাকার ব্যবস্থা। কামরানের হাসিটা মিলিয়ে গেল, চোখ মুখে শুকিয়ে গেল। শুদ্ধ শীতল কণ্ঠে, থ্রেট মানে কপালের দুঃখ আছে, দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা। না, যেভাবেই হোক শুদ্ধকে মানাতে হবে, বোঝাতে হবে। খুব অনুতপ্ত সে, এই পাপ আর জীবনেও করবে না। কিন্তু সেটা আর সম্ভব হলো না। তার আগে শুদ্ধ পাশ কাটিয়ে চলে গেল। এর পরপরই সংকেত পেল দ্রুত জেটে ওঠার।
সবাই একে একে চলে এলো। এবার জেট ছুটলো ল্যান্ড করার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টার পর জেট ল্যান্ড করলো। শুদ্ধ দ্রুত পায়ে ছুটলো রুমের দিকে। যেতে যেতেই কল করলো সিতারা নাম্বারে। ছেলেকে সুস্থ দেখে সিতারা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। বকলো এমন কাজ না করার জন্য। শুদ্ধ হাসলো। তবে আশপাশে শীতলকে না দেখে বুঝলো সে কাঁদতে ব্যস্ত। কাঁদুক আর একটু কাঁদুক, কাঁদলে মন পরিষ্কার থাকে। মোট কথা, কেউ যখন কারোর জন্য ব্যাকুল হয়ে কাঁদে তখন দেখতে ভালোই লাগে। তার তো লাগে। মহারানী আর ঘন্টাখানিক কাঁদুক। সে এখন ফ্রেশ হয়ে খেয়ে তারপর না হয় কল ব্যাক করবে। এই নিয়ে 11 বার কল দিয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল আহনাফ। আজ সকাল থেকে শখকে কলে পাচ্ছে না সে। সেই গেল কই মেয়েটা। সকাল থেকে মিষ্টি কণ্ঠটা শুনতে পায়নি। বুকের ভেতর খা খা করছে, অসহ্য লাগছে। সকালের শুরুটা এত জঘন্য কাটলো, দিনটা কি হবে কে জানে। দিনগুলো বড্ড বেশি বেইমানি শুরু করেছে। কাটতেই চায় না। কবে বছর কাটবে, কবে শখকে বউ করে ঘরে তুলবে, কবে বাহুডোরে জাপটে ধরে বুকের জ্বালা কমাবে। এসব এসব কবে হবে, কবে কবে কবে। সে দেশ ছেড়েছে কয়েক সপ্তাহ হয়েছে। শখ এয়ারপোর্টে এসেছিল তার সাথে দেখা করতে। যদিও এতটা কল্পনা করেনি শখ, কিন্তু শখের এই ছোট্ট কাজে ভীষণ খুশি হয়েছিল। বড়রা না থাকলে জোর করে হলেও একটু জড়িয়ে ধরতো, কিন্তু সায়ন থাকায় সেই সাহস করেনি। অপেক্ষার ফল সুমিষ্ট হয়, সে সুমিষ্ট ফল পেতে অপেক্ষা করতে হবে। এসব ভেবে সে রান্না শেষ করে ফ্রেশ হয়ে এগোতে গেল। একটু পরে অফিসে যেতে হবে। এদেশে নিজের কাজ নিজে করতে হয়, তাই সব কাজ তারই করার লাগে। যদিও কাজ করতে মন্দ লাগে না, তবে কাজের ফাঁকে গল্প করারও একটা মানুষ থাকতো বেশ হতো। সেই মানুষটা যদি শখ হলে তাহলে তো কথাই নেই। আহনাফ ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিয়েই দেখে শখ মেসেজ দিয়েছে। ল্যাবে আছি, স্যার আছে, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এই ছোট্ট একটা মেসেজ তার বুকে শীতলতা নামলো। কিছুটা চিন্তামুক্ত হলো। সেও ছোট্ট একটা মেসেজ সেন্ড করে রাখলো। ভীষণ ভালোবাসি শখ পাখি। মেসেজটা দেখে শখ মুখ টিপে লাজুক হাসলো। সারাদিনের 5-7 বার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা। শোনার অপেক্ষা করে সে, কারণ আহনাফের কণ্ঠে আদুরে সুরে বলা বাক্যটা শুনলে তার মন ভরে যায়। একদল খুশি বুক পাঁজরে ডানা ঝাপটাতে থাকে। প্রেম প্রেম তালবিহীন ছন্দে শুকরা গুনগুনিয়ে গাইতে থাকে, নাচতে থাকে তাদের আপন সুরে আপন তালে। দুদিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে। ঝামেলার সূত্রপাত অঙ্কনের হদিস পাওয়া নিয়ে। ছেলেটাকে সায়ন গুম করেছিল জানতে বাকি নেই কারো। তবে কোথায় রেখেছে, বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, নাকি অন্য কিছু করার পরিকল্পনা এঁটেছে সে, এখন অবধি তার কোনো খবরই পাওয়া যায়নি। অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতো হিংস্র হয়ে উঠেছে। আবু সিদ্দিকের হুমকিও দিয়েছে অঙ্কনের খোঁজ বের করতে, নয়তো আবু সিদ্দিকের কচি কাঁচা মেয়ে নিয়ে 18+ খেলাধুলার ভিডিও ফাঁস করে দেবে। চাপে পড়ে আবু সিদ্দিক ইনিয়ে বিনিয়ে সায়নের থেকে কথা বের করার চেষ্টাও করেছে, কিন্তু ধূর্ত সায়ন সেসব কথা ধারের কাছে ঘেঁষে না। হয় প্রসঙ্গ পাল্টায়, নতুবা গালিগালাজ শুরু করে। তবুও তখন আবু সিদ্দিক কথা বলার সাহস পান না। সায়নের এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতো আজও খোঁচা মেরেছে। সায়ন 2-1 বার হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু কনক যখনই মা তুলে গালি দিল তখন নিজেকে সামলাতে পারল না। ক্ষিপ্ত সিংহের মতো তেড়ে গিয়ে শক্ত থাবায় কনকের শার্ট কলার চেপে ধরে একের পর এক ঘুষি দিতে থাকলো। শক্ত হাতের ঘুষির তোপে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের। পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কেন তাদের থামায় না। কনক আপাতত হসপিটালে, 2টো দিন সেখানে থাকতে হবে। হাতাহাতি সায়নেরও লেগেছে, তবে হসপিটালে যাওয়ার মতো হয়নি। রাগে ফুঁসছে সে, আফসোস করছে আরো 2-4 ঘা কেন বসালো না, কেন জন্মের মতো কথার বলার শক্তি কেড়ে নিতে পারল না। ঘটনা শুনে আবু সিদ্দিক পার্টি অফিসে এসেছে। তার সঙ্গে এসেছে নতুন এক মুখ। সায়ন তাকে দেখেও কথা বলার আগ্রহ প্রকাশ করলো না। ধপ করে বসলো চেয়ারে। তারপর টি-শার্টের পেছন থেকে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যে বলল, আজ থেকে আপনার দল আপনি সামলান। কেন, তুই কোথায় যাবি সেই কৈফিয়ত আপনার দেব না। সায়ন, আজকাল বড্ড চ্যাটাং কথা বলছিস তুই। কার সাথে কথা বলছিস একটু ভুলে যাস না। ভুলিনি এখনো। ভুললে সশরীরে বসে থাকার শক্তি পেতেন না। 3 রাস্তার মোড়ে পার্টি অফিস বানাচ্ছিস শুনলাম। কি এমন হলো যে নতুন পার্টি অফিস
অফিসের দরকার পড়ল কেন, এ উত্তর আপনি ভালো করেই জানেন সিদ্দিক ভাই। তাও যখন আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন তাই বলছি, আমি আর আপনার দলে থাকবো না। না মানে না, আর না আপনার হয়ে কাজ করব। এবার থেকে আমার দলের লিডার আমি। আখের গুছিয়ে নিয়ে এখন আমাকেই বুড়ো আঙুল দেখাচ্ছিস? তা পারবি তো টিকতে? সায়নের আখের টাখের প্রয়োজন পড়েনি, পড়বেও না। আপনার মতো আমি বস্তি থেকে উঠে আসিনি সিদ্দিক ভাই। আর না ফকিন্নির ছেলে আমি, আর না দলে ঢুকে আপনি আমার বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। তাই এসব বালের কেচ্ছা অন্যকে শোনান। আমি দান ভিক্ষা আসে অন্যকে শোনান যদি দান ভিক্ষা আসে। আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না। সিদ্দিক অপমানটুকু গিলে নিল। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন কিছু মিছু আন্দাজ করে কিনা জানতে উনি নিজেকে সামলালেন, তারপর শুধলালেন। শুনলাম নির্বাচন করবি। করব। এতদিন তোকে আমার ডান হাত বানিয়ে লোকের কাছে মুখ চেনালাম, সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরলাম, রাজনীতিতে রাজ করার কৌশল শেখালাম। তুই কিনা এখন আমার পেছনে বাঁশ দিতে উঠে পড়ে লেগেছিস। ভুল বললেন ভাই, বরং আপনি আমার কারণে সকলের মুখে মুখে এসেছেন। নয়তো আগে যা ভেড়াচোদা ছিলেন, আপনাকে দিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হতো না। তাই ওসব সাওয়ার ভণ্ডামি বাদ দেন, নয়তো ভণ্ডামির করার জন্য ওইটাই আর থাকবে না। তোর কি মনে হচ্ছে তুই ইচ্ছে করে শত্রুতা তৈরি করছিস? এর ফল ভালো হবে না সায়ন। না হয় নাই, ভালো জিনিস অ্যালার্জি আমার। তাহলে আমার বিপক্ষে সত্যি সত্যি দাঁড়াচ্ছিস বোধ হয়। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? বউ বলেছে অন্যের পা না চাটতে, সেই আবার চাটাচাটি একদমই পছন্দ করে না। তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম, বাঁচতেও হলে বীরের মতো করে বাঁচবো, নয়তো প্রাণের মায়া ছেড়ে দেহ মাটিতে লুটাবো। এ কথা বলে সায়ন উঠে দাঁড়ালো। তার বরাদ্দকৃত রুমে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরল ৩ রাস্তার মোড়ের দিকে। তাকে যেতে দেখে দাঁড়িয়ে থাকা গুটি ৩০কে ছেলেও সিদ্দিকের দিকে তাকিয়ে হাঁটা ধরল। আজ থেকে তাদের দল আলাদা, পার্টি আলাদা, লিডার আলাদা। আজ থেকে তারা শাহরিয়ার ভাইয়ের লোক। মোট কথা তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল সায়নের কথায়। সিদ্দিক যদি শাহরিয়ার ভাইয়ের ছোট বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত, তাহলে তারাও দল ছাড়ত না। আর না এতদিনের গড়া অবস্থান শাহরিয়ার ভাই এভাবে পায়ের তলায় পিষে চলে যেত। শুদ্ধ রুমে ফিরে ফ্রেশ হয়ে বের হতেই দেখে ফোনের আলো জ্বলছে। ফোনের ডিসপ্লেতে ভাসে চেনা নাম ব্যাঙাচি। সে গায়ে টি শার্ট জড়িয়ে কলটা রিসিভ করতেই দেখতে পেল শীতলের মুখ। কেঁদে কেটে চোখ মুখ মালপোয়ার মতো ফুলিয়েছে, নাক টিয়া পাখির মতো লাল। তবে টিয়ার নাক টিকালো আর শীতলের নাক বোচা। এই কথা ভেবে তার ঠোঁটে হাসি খেলে গেল। তাকে হাসতে দেখে শীতলের চোখ জোড়া জলে ভরে উঠল। নিচের ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকিয়ে ফোপাতে ফোপাতে শোধালো, আপনি মারা গেলেন কিভাবে? অবান্তর প্রশ্ন শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে তেরাভাবে জবাব দিল, প্রেম সাগরে ডুববি আয়। বড় মাকে কল করে ঠিকই তো কথা বললেন, অথচ আমাকে একটা কল দিলে কি এমন হতো? তোকে কেন দিব? তুই কি আমার বউ যে কাজ থেকে ফেরা মাত্রই তোকে কল করব? বউ হলেই কল দেওয়া যাবে, অন্য কেউ হলে কল দেওয়া যায় না? না যায় না। কেন যায় না জানি না, তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা, দেখবি সব খবরাখবর তোকেই আগে জানাবো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই। রাখ তোর সারপ্রাইজ। তুই আবার আমার রুমে ঢুকেছিস? সুন্দর করে বললে ভালো লাগে না শুনতে? না, ফিরতে দে আমায়। আপনার রুম সাউন্ড প্রুফ, তাই এসেছি। স্পেশাল সারপ্রাইজ দিতে সাউন্ড প্রুফ রুম লাগতো। এ কথা শুনে শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো, বোঝার চেষ্টা করলো এর মাথায় কে ঘুরছে। তার কুচকানো ভুরু দেখে শীতল হাসলো। তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝের দিকে থাকা কাচের ভাঙা পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল, আপনার জন্য কেঁদেছি আমি, চিন্তা করেছি, রুমে ফিরেও কত কল দিয়েছি, অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি। কেন ধরেননি? না ধরার কারণে একটা একটা করে আছাড় মেরে আপনার প্রতিটা পারফিউম বোতল ভেঙেছি। শুদ্ধ দেখলো সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার চাদর, বিন ব্যাগের ওপর। সিলিং ফ্যানের বাতাসে বালিশের তুলো উঠছে।
এক কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে সে চেঁচিয়ে উঠল, শীতলের বাচ্চা, রুমের কি অবস্থা করেছিস? এসব ঠিক করতে টাকা কি তোর বাপ দিবে? আমার বাপ কেন দিবে? দিবে না তো? কোন হুঁশে এসব করেছিস বেয়াদব? কেন করবি? তোর বাপ কি সজ্ঞানে তোকে আমার হাতে তুলে দিয়েছে যে আমি বইয়ের ভুলকে আমি ফুল মেনে নেব? তুলে তুলে দিলে মেনে নিতাম। তুলে দিলে মেনে নিতেন? নিতাম। ওকে ডান, ফিরে আসুন। ফিরলে কি হবে? বাবাকে বলবো আমাকে আপনার হাতে তুলে দিতে। তারপর আমিও দেখব আপনি কতটা কি মেনে নিতে পারেন। পরশু রাতের ফ্লাইটে ফিরছি আমি। রেডি থাক। কথা শুনে রাগে বোম হয়ে থাকা শীতলও একরোখা কণ্ঠে জবাব দিল, ঠিক আছে।